দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের মধ্যরাতের আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। আজ আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, একই সঙ্গে তিনি সারাবাংলা.নেটেরও প্রধান সম্পাদক। আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিয়েছেন সুভাষ সিংহ রায়, সহসভাপতি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে প্রধান খবরগুলো আসলে জানিয়ে আসতে চাই, যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। প্রধান খবর যেটি সুখবর, আসলে সারা দেশ জুড়ে টিকা প্রয়োগ শুরু হচ্ছে আজ সকাল থেকে। হাতে 70 লাখ থাকলেও নিবন্ধন 3.25 লাখ। সারা দেশে অন্তত 1,05,000 কেন্দ্রের 2400 টিম কাজ করবে। এসএসসি এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস কোনো রকমের শিক্ষাবর্ষ ধরে রাখার চেষ্টা, ভবিষ্যতে ভোগাবী শিক্ষার্থীদের আশঙ্কা বিশেষজ্ঞদের। পাশাপাশি আরেকটি বড় বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, আল জাজিরার যে প্রতিবেদন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরু করতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে দিয়ে। সৈয়দ ইশতিয়াক রেজা, বহু কাঙ্ক্ষিত টিকাদান কর্মসূচি গণহারে শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ আজ থেকে রাত 12টা বেজে গেছে, এবং সেই জায়গায় আমাদের হাতে 70 লাখ টিকা রয়েছে। এবং এরই মধ্যে যেটি মানে আপনার কি বলবো, নিবন্ধনের যে বিষয়টি, সেখানে আমরা দেখা যাচ্ছে যে 3.25 লাখ এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, এবং যেটা বলা হচ্ছে নিবন্ধন ছাড়া আসলে কেউ টিকা নিতে পারবেন না। সব মিলিয়ে প্রস্তুতি কতটা দেখছেন সরকারের, সে বিষয়টি নিয়ে শুরু করতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা। যে ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যেটুকু দেখেছি, আমার কাছে আমি কোনো প্রশ্নবোধক কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। নিবন্ধনের প্রক্রিয়া চলছে, প্রথম দিকে একটু স্লো থাকার পরেও শেষের দিকে বেড়েছে, এবং গতকাল আপনি দেখেছেন একদিনেই 1 লক্ষেরও বেশি মানুষ নিবন্ধন করেছে। যদিও সংখ্যাটা 3 লাখের সামান্য কিছু বেশি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মনে তো নানা ধরনের প্রশ্ন থাকে। টিকা বিরোধী একটা মানে প্রচারণা আছে, আবার টিকা নিয়ে মানুষের ভিতরে স্বাভাবিকভাবেই অনেক ধরনের প্রশ্ন থাকে। খোদ আমেরিকাতেই প্রায় 30% মানুষ টিকা নিতে চাচ্ছে না। সুতরাং সবকিছু মিলিয়ে টিকার প্রতি একটা ভয় আছে। তারপরে করোনার একদম শুরুর দিকে আমাদের বেশ কিছু স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য খাতের বেশ কিছু বেহাল দশা আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ, আমি টিকার ক্ষেত্রে আমি বলবো যে বড় ধরনের একটা সাফল্য দেখিয়েছে, কারণ মাত্র 22টি দেশে টিকা প্রবেশ করেছে, এর মধ্যে বাংলাদেশ একটি। এবং বাংলাদেশ কিন্তু টিকা উৎপাদন করে না, তারপরে নন প্রডিউসিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ সবার আগেই টিকা পেয়েছে, এবং সংখ্যাটাও কিন্তু অনেক। 3 কোটি ডোজের প্রতিশ্রুতি, একটা বড় ডোজ, এবং ইতিমধ্যেই একটা বড় জায়গা প্রবেশ করছে। 35 লক্ষ লোক প্রথম পর্যায়ে টিকা নেবে, তার মধ্যে 3 লক্ষ চাইতে কিছু মানুষ নিবন্ধন করেছে। আপনি হিসাব করলে একটু স্লো মনে হবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কালকে যখন শুরু হবে, প্রথম বুধে শুরু হবে আমাদের প্রধান বিচারপতিকে দিয়ে, তারপরে মন্ত্রিসভার সদস্যরা। আমি মনে করি যে এই কি ফিগারস গুলো যখন টিকাটা নেবে এবং কিছুটা সময় যখন যাবে, মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি হবে, এবং আমার কাছে মনে হয় যে মানুষ এক ধরনের নিশ্চয়তা পাবে টিকার ক্ষেত্রে। তবে এখন পর্যন্ত অ্যাপটা রেডি না হওয়া আমার কাছে মনে হয় যে একটা ঘাটতির জায়গা। এটা কেন এখন পর্যন্ত রেডি হলো না, এত ঢাকঢোল পিটিয়েও, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করেছে। তারপর আমি মনে করি যে সামগ্রিকভাবে টিকার বিষয়টা স্বয়ং প্রধানমন্ত্রী দেখছেন, এবং সেটা নিশ্চয়ই নমুনা পরীক্ষার যে জালিয়াতি হয়েছে, মাস্ক পিপি নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেরকম কোনো অব্যবস্থাপনা অন্তত এই ক্ষেত্রে আমি দেখছি না। জি, সুভাষ সিংহ রায় আসতে চাই আপনার কাছে। সুভাষ সিংহ রায়, আপনি তো দীর্ঘদিন ধরে ফার্মেসি কাউন্সিলের সঙ্গে আছেন, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এখন, এবং দীর্ঘদিন ধরে আপনার এই স্বাস্থ্য খাতের সঙ্গে বেশ মানে এই খাতের সঙ্গে আপনি আছেন। আমি একটু জানতে চাই যে আপনার চোখে প্রস্তুতি কতটা সরকারের? প্রস্তুতি নিয়ে অনেকটাই বলেছেন, সন্তোষজনকের কথাই বলেছেন সৈয়দ ইশতিয়াক রেজা, কিন্তু দেখা যাচ্ছে যেটি ঘুরে ফিরে আসছে, 70 লাখ টিকা হাতে থাকার সত্ত্বেও এখন পর্যন্ত নিবন্ধন হয়েছে 3.25 লাখ, তুলনামূলক কম বলা হচ্ছে। আসলে সেই জায়গায় আসলে ঘাটতি কোথায় দেখেন, নাকি এটি প্রত্যাশিত ছিল? গতকাল 2:30 পর্যন্ত 3,28,013 জন নিবন্ধন করেছে। জি। এবং সৈয়দ ইশতিয়াক রেজা যে জায়গায় আলোকপাত করেছেন, আমি সেই জায়গাটাই দু একটি কথা বলবো। আমাদের সাধারণ মানুষের মনস্তত্ত্বে
চাপ রয়েছে এবং টিকা বিরোধী একটি গুজব বলেন, প্রচারণা বলেন, এটা কিন্তু অব্যাহত রয়েছে এবং নানান ধরনের কথা বলা হয়েছে। এবং আমরা ধরেই নেব যে আমরা যেই পদ্ধতিতে এগোচ্ছি এটাই সঠিক পদ্ধতি। 218টি দেশ কোভিড-19 পর্যদস্ত হয়েছে, আর পৃথিবীতে 54তম দেশ হিসেবে আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছি এবং আমাদের এই ভ্যাকসিন কার্যক্রমটি বেশ অসাধারণ দক্ষতাই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল কূটনৈতিক দক্ষতার মধ্যে দিয়ে। আমরা এই কথাকে মানিয়ে আনলাম। তিনি যে ভ্যাকসিন সামিটে যে বক্তব্য রেখেছিলেন 4 জুনে, সেই বক্তব্য থেকেই বিলগেট ফাউন্ডেশন, সিপিআই তারা সম্মিলিতভাবে যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সবাই যুক্ত হয়েছে, পৃথিবীর সবাই প্রায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বাদে। সেই কার্যক্রমে আপনি লক্ষ্য করে দেখবেন প্রথম কিন্তু তহবিল জমা দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, এবং যার সুফল আমরা পেয়েছি। আমরা মোটামুটি 6,80,00,000 টিকার নিশ্চয়তা পেরেছি কোভ্যাক্স থেকে। 3 কোটি ভ্যাকসিনের কথা যা বললেন, আমরা 20 লক্ষ শুভেচ্ছা হিসেবে পেরেছি ভারতের কাছ থেকে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, টিকার আমাদের কোনো সমস্যা হবে না। টিকা আমরা সময় মতোই পাবো, বলতে গেলে সময়ের আগেই পাবো। কিন্তু মনে রাখা দরকার, একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, টিকার শেপ লাইফ কিন্তু সর্বোচ্চ 6 মাস। অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু আপনার যেই টিকাটা আপনি আনবেন 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করে, এটা এর বাইরে আপনি যেতে পারবেন না। সর্বোচ্চ 6 মাস। আমার টিকা হাতে আছে অনেক। আপনি জানেন যে কোভ্যাক্সের থেকে সব মিলে আমরা যে টিকাগুলো পাবো সেটা নিশ্চিত একেবারে না, কিন্তু যে বিষয় নিয়ে আসলে মানে নিবন্ধন প্রক্রিয়াটা কতটা সহজ করা গেল এখন পর্যন্ত? এটা প্রথম দিকে কিন্তু সব দেশে এবং খোদ বিলেতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন রাজ্যে, উইসকনসিনে তো 500 টিকা নিয়ে একেবারে 9-6 সংবাদ কিন্তু সব জায়গায় এসেছে এবং তার ভয়ঙ্কর রকম ঘটনা ঘটেছে। জি, সুভাষ সিং, আমি যদি জানতে চাচ্ছিলাম যে নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ করা গেল শুরু থেকে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ করা গেল, জটিলতা মুক্ত করা গেল? জি, কোনো সুযোগ নাই। না, জটিলতা বলেন যাই বলেন, আপনি যদি নিবন্ধন সঠিকভাবে না হয় আর যদি দ্বিতীয় যে ডোজটি, সেই ডোজটি যদি সঠিক সময় না দেওয়া যায় তাহলে কিন্তু নানান রকম জটিলতার সম্মুখীন হতে পারে। যদিও অ্যাস্ট্রাজেনেকার যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা যেটা তৈরি উৎপাদন হয়েছে সিরাম ইনস্টিটিউটে, সেই টিকা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে নিলে চলবে। এটা যখন বলা বেশ একটি কষ্টসাধ্য কাজ, এবং বাংলাদেশে আপনি সব মিলে যদি দেখেন 18 বছরের নিচে গর্ভবতী মহিলা এই সমস্ত বাদ দেওয়ার পরও তাকে যদি 70% মানুষকে যদি টিকার আওতায় আনতে হয়, এই কার্যক্রমটা বিশাল কার্যক্রম এবং এটা বড় একটি কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটি খুব গুছিয়ে করতে হবে। জি, সেই প্রত্যাশা তো নিশ্চয়ই আমাদেরও আছে। সুভাষ সিং, একটি বিষয় জানতে চাই, আপনি তো কলকাতায় আছেন, সেই জায়গার টিকা কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে, কিভাবে চলছে যদি একটু জানাতে পারেন। আমি মূলত এখানে এই কলকাতায় এসেছি একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে। জি জি জি, সেটা নাই পরেই বললাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 10 জানুয়ারি দেশে ফেরেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর মাত্র 26 দিনের মাথায় তিনি কলকাতায় যান। প্রথম তার বিদেশ প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফর। জি, এই 10 লক্ষ মানুষের সামনে তিনি বক্তব্য দিয়েছেন। আর এটা সাথে আমি যখন নাগরিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বাংলাদেশের যে ভ্যাকসিন কার্যক্রম, বিশেষ করে নাগরিক সমাজের সঙ্গে আজকে এই প্যারেড গ্রাউন্ডে অনেক অসংখ্য মানুষের সঙ্গে দেখা হচ্ছে, বুদ্ধিজীবী মানুষের সাথে,
সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সকলে কিন্তু এসেছিলেন। তারা প্রত্যেকেই বলেছেন যে তারা বাংলাদেশের যে ভ্যাকসিন কার্যক্রম সেটাকে কিন্তু তারা বিশেষ করে তারা অনুসরণ করতে চায়, কেননা খুব নিয়ম করে এই ভ্যাকসিন কার্যক্রম অনেক সুবিধাজনক অবস্থায় আছে, যেটা স্বদেশ থেকে বললেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই ভ্যাকসিন কার্যক্রমটি তদারকি করছেন। এবং এখানে যেহেতু আগে আমাদের অনেক রকম বিতর্ক হয়েছে, অনেক রকম পারসেপশনের জায়গা তৈরি হয়েছে, অনেক রকম প্রান্তিক বিচ্যুতি হয়েছে, স্বাভাবিক কারণে ওর থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে আরো ভালো করব বলে আমার কাছে মনে হয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু জি, পরবর্তীতে অনেক কার্যক্রম সম্প্রসারিত হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা নাজমুল আশরাফ আপনার কাছে আসতে। নাজমুল আশরাফ, চ্যালেঞ্জ আসলে কি কি দেখছেন এই জায়গায়? পারসেপশনের কথা আগে থেকে বলছিলেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো করোনা কাল জুড়ে যেরকম ব্যবস্থাপনা আসলে দেখা গেছে, সেটি নিশ্চয়ই আমরা আশা করতে চাই না টিকা ব্যবস্থাপনার জায়গাটা, টিকার যে গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে, চ্যালেঞ্জ কোন কোন জায়গায় দেখছেন আপনি টিকাদান কর্মসূচির ক্ষেত্রে? বাংলাদেশের টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ব্যাপক হারে আগামীকাল শুরু হচ্ছে। তার আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। সৈয়দ ইশতিয়াক রাজা এবং সুভাষ চন্দ্র সিংহ যা বলেছেন, সুভাষ সিংহরা যেটা বলেছেন, আমি সেগুলো পুনরাবৃত্তি করছি না, সেগুলোর সাথে একমত। বাংলাদেশ সারা বিশ্বের বাস্তবতা টিকা কার্যক্রমে যে পর্যায়ে আছে, যখন শুরু করেছে এবং যেভাবে করছে, সেটাকে আপনি সমর্থন না করে পারবেন না। তারপরও নিশ্চয়ই এর মধ্যে আপনি ছোটখাটো সমস্যা দেখবেন। আমরা এই কোভিড মহামারী বা করোনা মহামারী মোকাবেলায় যতই দিন আগাচ্ছে, ততই আমাদের সামগ্রিক ব্যবস্থাপনার একটা উন্নতি হচ্ছে। শুরুতে সমস্যা কম বেশি সব দেশেরই হয়েছে। এখন টিকা কার্যক্রম যারা আমাদেরও আগে শুরু করেছে, আমরা যদি ব্রিটেনের কথা বলি, আমেরিকার কথা বলি, ইউরোপের বিভিন্ন দেশের কথা বলি, তাদের খবর নিশ্চয়ই আমরা প্রতিনিয়ত রাখি। সেখানেও কিন্তু এই টিকা কার্যক্রম নিয়ে অনেক রকমের অনিয়ম বলি, আপনার কি বলবো, ঝামেলা, মানুষের ভোগান্তি, টিকা না পাওয়া, রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে, অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে, চাহিদা অনুযায়ী সরবরাহ করা, এই যে ঘাটতি এবং সমস্যা, এগুলো আমেরিকার মতো উন্নত দেশ, যারা নিজেরই উৎপাদক দেশ, তাদের ওখানে আছে। সেই জায়গায় বাংলাদেশে আমি বলবো তেমন কোনো সমস্যা নাই। যে সংখ্যক টিকা আমাদের হাতে আছে এবং যে সংখ্যক আমরা পাবো এবং যে সংখ্যক নিবন্ধন করা হয়েছে, এই সংখ্যাগুলো নিয়ে আপনি শুরু থেকে বাকি দুজনকে জিজ্ঞেস করছিলেন। আমি বলবো আমরা যেভাবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দিতে চেয়েছি, এটা খুবই একটা স্ট্যান্ডার্ড, একটা মানসম্মত ব্যবস্থা। এটি উন্নত বিশ্বগুলো করে আসছে। আপনি বলতে পারেন আমরা কি আমেরিকা ইউরোপের মতো করতে পারবো? আপনি যদি আর 10টা ক্ষেত্রে চিন্তা করেন, আমাদের ইন্টারনেট, আমাদের মোবাইল ফোন, আমাদের প্রযুক্তির ব্যবহার, মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অতি সাধারণ মানুষ যে পড়ালেখাও জানে না, সেও কিন্তু স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট দেখে, সে ওটা সে কথা বলে, সে বার্তা পাঠায় এবং নেটে নানান কিছু খুঁজে বের করে দেখে। ফলে এই জায়গাটিতে আমাদের সাধারণ মানুষের যে অবস্থান বা দক্ষতা বা যোগ্যতা অভিজ্ঞতা, এটাকে ছোট করে দেখলে হবে না। ফলে কোন একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবো না আমরা, বা আমি না পারি, আমাকে একজন সাহায্য করতে পারবে না, আমার পাশে এমন কেউ নেই, এটা ঠিক না। এখন নিবন্ধনের সংখ্যা কম হওয়ার ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করাটাকে আমি দায়ী করতে চাই না। তবে যেটা বাকি দুজনে বলছিলেন, অনেক রকমের অপপ্রচার আছে এবং টিকা না নিতে চাওয়ার জন্য যে কারণগুলো আমরা জানি আমাদের দেশে, সেগুলো উন্নত দেশেও আছে। সেই কারণগুলো দূর করার জন্য প্রতিনিয়ত নানান রকমের তথ্য প্রবাহ নিশ্চিত করা, মানুষকে বোঝানো, ভয়ভীতি দূর করা, বাজে ধারণা, কুসংস্কার, এগুলো দূর করার জন্য চেষ্টা হচ্ছে, গণমাধ্যমের মাধ্যমে হচ্ছে, সরকারি মাধ্যমে হচ্ছে। কিন্তু একটা পক্ষ কিন্তু অনবরত এই বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে। কখনো কখনো সেটি রাজনৈতিক দল, কখনো কখনো সুশীল সমাজ, কখনো কখনো আপনার কি বলে ধর্মীয় নেতা, এরা কিন্তু নানান ভাবে বিভ্রান্তি তৈরি করছে। এবং ইন্টারনেটে ঢুকলে, আপনি সামাজিক মাধ্যমে ঢুকলে দেখবেন কি পরিমাণ বিভ্রান্তি। তার বিপরীতে মূলধারার গণমাধ্যমের ভূমিকাটা আরো শক্তিশালী হওয়া উচিত, ফলে মানুষ আরো বেশি আগ্রহী হবে। আর যেটি আপনি বলছিলেন যে নিবন্ধনের বাইরে কি কেউ নিতে পারবে না, তাও না। কিন্তু আমি গত কয়েকদিন টানা সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের বক্তব্য শুনেছি, প্রস্তুতি দেখেছি, তাতে করে কিন্তু এটাও বলা হয়েছে কেউ যদি নিবন্ধন না করে থাকতে পারে, সে যদি এনআইডি নিয়ে ওই কেন্দ্রে উপস্থিত হয়, তাহলে তিনি টিকা পাবেন। তার মানে সরকার তো চাইবে যত বেশি মানুষকে টিকা দিতে চাইবে, সেখানে তো সরকার প্রত্যাখ্যান করার বা সরিয়ে দেওয়ার কোনো উপায় নাই। আমি বলবো আজকে পর্যন্ত আমাদের যা প্রস্তুতি, আমি আজকে দিনভর বিভিন্ন টিভি চ্যানেলের প্রস্তুতি গুলো দেখছিলাম, সরাসরি অনুষ্ঠানও দেখছিলাম, আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলের, তাতে করে
আমি ছোটখাটো সমস্যার কথা বলতেই পারি, কিন্তু এত বড় কর্মযজ্ঞের মধ্যে ওগুলোকে যদি আমি গুরুত্ব দেই তাহলে কিন্তু মানুষের আস্থা কমবে। সেগুলো স্বাভাবিক ধরে নিয়ে উন্নত দেশের সমস্যা আছে সেভাবে যদি আমরা বলি আমরা একটা ভালো প্রস্তুতি নিয়েছি, আগামীকাল ব্যাপক হারে হবে আমাদের যে মজুদ আছে এবং কোভ্যাক্সের মাধ্যমে আমরা যা পাবো, তারপর আমাদের যে চাহিদাটুকু বাকি থাকবে সেটি আনার ক্ষেত্রে সরকার কি উদ্যোগ নেয় তার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা। জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আমরা একটু আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন আইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেনের বক্তব্য আমাদের কাছে আছে, একটু দেখাতে চাই, দর্শক নিশ্চয়ই উপকৃত হবেন। তিনি এই সার্বিক প্রস্তুতি এবং পর্যবেক্ষণ জানিয়েছেন গণটিকাদান কর্মসূচি সম্পর্কে, একটু দেখে আসতে চাই। এই সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে যারা টিকা দেবেন তারা সারা বছরই রোগীদেরকে টিকা দিয়ে থাকেন। যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও কিন্তু প্রতি বছর যে টিকা দান অভিযান চলে, যেমন কিছুদিন আগে হাম এবং রুবেলার টিকা দেওয়া হয়েছে, এই স্বেচ্ছাসেবকরাই কাজ করেছেন, আরো নতুন স্বেচ্ছাসেবক নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন বিষয়টা একটু চ্যালেঞ্জ ছিল, এখনো পুরোপুরি সমস্যা দূর হয়নি। যারা অ্যাপ ডাউনলোড হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সবাই খবর পাননি। ওয়েবসাইটে গিয়ে যারা নিবন্ধন করেছেন তারা আসবেন। এছাড়াও যদি কোথাও টিকা নেওয়ার জন্য যারা এই ক্যাটাগরিতে 19টি ক্যাটাগরিতে যাদের টিকা দেওয়া হবে 19 প্রকার এবং 55 বছরের বেশি যারা 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 ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসবেন এবং যদি টিকা দেওয়ার মানে স্লট জায়গা থাকে, যেমন 100 থেকে 150 করে টিকা দেওয়ার কথা, সেখানে যদি সময় থাকে এবং জায়গাতে নিশ্চয়ই তারা সেই দিনই টিকা দিতে পারবেন। আর যদি পুরো 150 জনের তালিকা হয়ে থাকে তাহলে তারা নিবন্ধন করে যাবেন স্বাস্থ্য কেন্দ্র থেকে, চিকিৎসা কেন্দ্র থেকে, এবং তাকে তারিখটি মোবাইল টেলিফোনে ফোন করে SMS করে জানিয়ে দেওয়া হবে। এভাবে শুরু হতে যাচ্ছে, কাজে একটু চ্যালেঞ্জ তো আছেই। অনেকে নিবন্ধন করতে পারেননি অথবা অনেকে জানেন না যে নিবন্ধন করতে হবে। জি, ধন্যবাদ। আমরা সৈয়দ একটু আরেকটু শুনতে চাই আপনার কাছে। সৈয়দ একটু মানে এই যে গুজব, অপতৎপরতা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এই চেষ্টা অপচেষ্টা মানে রোধ করার উপায় কি এবং সেই জায়গায় সরকার কি করতে পারে, সেই রকম কর্মসূচি বা কতটা দেখছেন আপনি? দেখেন, এখানে সুভাষ সিংহ রায় আছেন, উনি খুব ভালো করে জানেন সারা পৃথিবীতে টিকার বিরুদ্ধে একটি গ্রুপ আছে যাদেরকে অ্যান্টিভ্যাক্স গ্রুপ বলা হয়। তারা টিকার বিরুদ্ধে নানা কথাবার্তা বলে। এই গ্রুপটা আয়ারল্যান্ড থেকে শুরু করেছে এবং তারা কিন্তু নানা জায়গায় শুকরেছে। খোদ আমেরিকাতে যেখানে প্রায় 20% মানুষ টিকা নিবে না বলে বলছে। আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্প্রতি যে জরিপটি হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের 84% মানুষ টিকা নিতে চায়, তার অর্থ হলো 16% নিতে চায় না। আপনি তাদেরকে মোটিভেট করতে পারবেন না, এবং আমি মনে করি স্বাস্থ্যমন্ত্রী যথার্থই বলেছেন যারা নিতে চাইবেন না আমরা তাদেরকে দিতে চাইবো না। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। 84%-এর মধ্যে আবার 32% তারা এখনই টিকা নিতে চায়। সুতরাং আপনি কি দেখতে পাচ্ছেন মানুষের ভিতরে আগ্রহের জায়গাটা কিন্তু বেশি না নেওয়ার চাইতে। এখন যারা টিকার বিরুদ্ধে কথা বলে, অন্যান্য দেশের টিকার বিরুদ্ধে কথা বলে একটা হেলথ গ্রাউন্ড থেকে, যে এই টিকাটা যেহেতু অনেক দ্রুততম সময়ের মধ্যে আবিষ্কৃত হয়েছে, এটার উপর আস্থা আছে কিনা, তার এফিকেসি রেট যেহেতু 65 থেকে 90% পর্যন্ত ভেরি করে, সেটা নিয়ে সাইন্টিফিক কোশ্চেন করে। কিন্তু বাংলাদেশে হলো এক ধরনের রাজনৈতিক সংকীর্ণতা থেকে এই ধরনের প্রশ্ন করা হয়। অথচ বেদনার সাথে লক্ষ্য করতে হয়, একজন বলেছেন প্রথম টিকা কেন একজন খ্রিস্টান নার্স নিল, কেন একজন মুসলিম নার্স নিল না। তাহলে বাংলাদেশের প্রচারণার ধরনটা আপনি বুঝতে পারতেছেন কতটা সাম্প্রদায়িক, কতটা রাজনৈতিক ভাবে ভাবাদর্শিকতা এবং প্রবাহিত। এখানে আমার কাছে মনে হয় দুটো জিনিস। প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যে কাউকে কিছু বুঝতে দেন নাই, সত্য সমালোচনার মুখে তিনি টিকা এনেছেন, 20 লাখ ডোজ বেশি এনেছেন। সুতরাং এটা একটি জবাব। দ্বিতীয় জবাবটা হলো, আমি নাজমুল আশরাফের সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশের মানুষকে এত হাইকোর্ট দেখানোর কিছু নাই। তাদেরকে নিয়ে টেকনোলজিতে যত অশিক্ষিত বলা হয় তারা ততটা আসলে অশিক্ষিত না। দ্বিতীয় 3 নম্বর হলো, এই দেশের মায়েরা তার অত্যন্ত ক্ষুদ্র সন্তানটিকে নিয়ে ঠিকই কিন্তু টিকাদান কেন্দ্রে যায়, টিকা দিয়ে আসে। তার কন্যা বা পুত্রের বেদনার কণ্ঠ তাকে কিন্তু স্পর্শ করলো, সেই টিকা থেকে বিরত থাকে না। বাংলাদেশের টিকা কার্যক্রম আগেও সফল হয়েছে। পোলিওতে দক্ষিণ এশিয়া আমরা প্রথম হয়েছিলাম, ইপিআইতে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সফল দেশ। আমার কাছে মনে হয় শত প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের টিকা কার্যক্রম সফলভাবে এগোবে, এবং কিছু প্রচারণা আছে যেগুলোকে আমার কাছে মনে হয় সময় গেলেই এটা দূর হয়ে চলে যাবে। জি, সুভাষ সিংহ রায়, প্রত্যাশার কথা একটু জানতে চাই টিকা নিয়ে।
আমি খুবই আশাবাদী একজন মানুষ, এবং একটা কথা খেয়াল রাখা দরকার, যেটা হচ্ছে ইস্তেক রেজা এবং নাজমুল আশরাফ ভাই খুব চমৎকার করে বলেছেন, যে প্যান্ডেমিক যখন যায়, এটা আমি যোগ করি যে বিষয়টি, তখন ইনফোডেমিকে কিন্তু ছড়িয়ে যায়। রাইট। এবং এই যে গুজবের যে একটি সংস্কৃতি অনেক আগের থেকেই তৈরি হয়ে আছে, বিশেষ করে আপনার মাস্ক পরবো না, স্বাস্থ্যবিধি মানবো না, একেবারে সভ্যতার দেশ বলা হয় বিলেত, সেই বিলেতে কিন্তু পর পর দুটো জনসমাবেশ হয়েছে, যেখানে 10,000 লোক সমবেত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু ছবি সহ আমরা দেখেছি। জি অতএব এগুলো থাকেই। আমি যে প্রত্যাশার কথা বলছি, বাংলাদেশ, আমি যে কথা খুব স্পষ্ট করে বলি, যে বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে অনেক সার্থকতা দেখিয়েছে। যেটা ইপিআই আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আছে, সেটা আমাদের খুবই একটি স্বীকৃত একটি বিষয়, এবং জাতিসংঘ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আমি মনে করি সে ভ্যাকসিন হিরোর দেশ এবারও টিকাদান কর্মসূচিতে খুব সার্থকতার পরিচয় দেবে। আপনি যে জরিপের কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একটি জরিপ, আর নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা জরিপ, দুটো জরিপ কিন্তু একই সময় একই রকম ফলাফল কিন্তু দেখা গেছে। কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটির জরিপের একটি বিষয়কে ওরা ব্যাখ্যা দিয়েছে, যে গ্রামের মানুষগুলো তারা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটি কম করে, তথ্য তাদের কাছে খুব বেশি যায় না, অতএব তারা কিন্তু অনেক ক্ষেত্রে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী। অর্থাৎ তার মানে কি, ভুল তথ্য মানুষদেরকে কিন্তু অনেক চাপের মধ্যে ফেলে। আর সে কারণে এই ব্যাপারটি একেবারে স্পষ্ট, যত দিন যাবে টিকা কার্যক্রম যখন সার্থকতার দিকে যাবে, মানুষ তত হবে। আমি সৈয়দ ইশতিয়াক রেজার কথাকে আন্ডারলাইন করতে চাই, যে আমাদের এই যে কাজগুলো নাজমুল আশরাফ ভাই বলেছেন, যেই কাজগুলো নিয়ে সমালোচনা হয়েছে, ওর বিপরীতে ভালো কাজগুলো আরো বেশি করে, আরো বেশি জনসম্পৃক্ত কাজ করে, আরো বেশি চ্যালেঞ্জ গ্রহণ করে সেটা সার্থকতার দিকে নিয়ে যে এটা জবাব দিতে হবে। সুভাষ কুমার, একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে কোভিড সহসায় যাচ্ছে না, এবং এই যে টিকা যেটা নেওয়া হবে সেটারও একটা মেয়াদ আছে, যে এতদিন পর্যন্ত এটি কার্যকর থাকবে। প্রশ্ন হচ্ছে যে সবাই তো আসলে টিকাদান কর্মসূচির আওতায় আসবে না, বলা হচ্ছে যে সবাইকে জোর করে, মানে কাউকে আসলে জোর করে টিকা দেওয়া হবে না। এখন যারা বাকি থাকবেন, মানে করোনা পুরোপুরি নির্মূল করা কি সম্ভব যদি সবাইকে টিকাদান কর্মসূচির মধ্যে নিয়ে আসা না যায়? সবাইকে টিকাদান কর্মসূচি যেটা বলছি, যে 70 থেকে 50% কিংবা 100% একটি বিষয়, সেই জায়গায় আমাদেরকে মানে এত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু খুব ঠান্ডা মাথায় এটাকে কিন্তু আমার এই কর্মকে বিস্তৃত করতে হবে। এবং সারা বাংলাদেশে যে টিম গঠন করা হয়েছে এবং যে প্রস্তুত করা হয়েছে, 7,344 জন মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং তার মধ্যে 2,400 জন করবেন। মানুষগুলোকে যদি ভাবে আপনি লক্ষ্য, আমি শেষ করছি, কাটাই আমার দাড়ি টানার সময় এসেছে, আমি আপনাকে লক্ষ্য করে দেখবেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন টিকা নিয়েছেন, এটার কিন্তু একটা সমাজের ভিতরে দারুণ একটা ইতিবাচক প্রতিক্রিয়া আছে। তিনি সুস্থ আছেন এই বয়সে, তার এই যে বিষয়গুলো, এবং যারা টিকা নিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু তাদের কোন রকম উপসর্গ কিন্তু দেখা যায়। আমি একটু সুভাষ সিংহ রায়কে একটু বলি, সরকারের একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত মানে সময়োপযোগী হয়েছে, সেটা হলো টিকার সাথে সাথে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়াটা। এটা কিন্তু একটা জরুরি কাজ ছিল। সেটা করার কারণে কিন্তু এই যুগপৎ সিদ্ধান্তটা একটা বড় কিন্তু ঠিক আছে আমার কাছে মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আসতে চাই। সত্যি যে কথাটি আমি একটা বাক্যকে যোগ করি, আমাদের সকলকে কিন্তু যে যেখানে আছেন, যারা আসলে এই 1005টি যে হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, এই প্রত্যেকটা হাসপাতালের সাথে
কেন্দ্রের যে টিমটি সমন্বয় করবেন সেই সমন্বয়টা যেন যথাযথ হয়। জি, আমরা আশা করতে চাই যে নিশ্চয়ই ছিল এই টিকা হচ্ছে ইন্ডিয়ান টিকা, মানে আমি বলছি এই টিকা বাংলাদেশে ট্রায়াল করার জন্য এসেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, এবং তারা ভুলে গেছে যে কোভ্যাক্সিন ভারত বায়োটেকের টিকা, আর সিরাম ইনস্টিটিউট যেটা অক্সফোর্ডের টিকা, মেড ইন অ্যাস্ট্রাজেনেকা, বিল্ড ইন ইন্ডিয়া, সেটা কিন্তু প্রথম দিকে তারা কিন্তু বিভ্রান্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন কিন্তু মানুষ এই টিকা নিয়ে কিন্তু এই গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন করছে না। অর্থাৎ সময় কিন্তু একটা বড় ব্যাপার, এবং আপনি যদি সঠিকভাবে এগোতে পারেন, আপনাকে সময়ের মতো কাজ করতে পারলে দেখবেন আপনারা অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাজমুল আশরাফ আসতে চাই আপনার কাছে। নাজমুল আশরাফ, আমরা একটু আল জাজিরার প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। আল জাজিরার প্রতিবেদন নিয়ে প্রতিবাদ চলছেই। আজকে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনার ভুল তথ্য ব্যবহার করে আল জাজিরার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে, মামলা করা হবে। এবং এর আগে আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, সেনা সদর দপ্তরের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এগুলা কতটা যথেষ্ট এক, আর 2 নম্বর হচ্ছে যে মামলা করার যে প্রস্তুতি চলছে সেটি কতটা কাজে আসবে বলে আপনি মনে করেন? দেখেন, এই আল জাজিরা রিপোর্ট নিয়ে গত কয়েকদিনে অনেক আলোচনা হয়েছে, হয়তো সেগুলো এখন পুনরাবৃত্তি হতে পারে, যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে একাধিক উদ্যোগের কথা আপনি বললেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের আইএসপি এর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে এগুলো নিয়ে কম বেশি মন্তব্য করা হয়েছে। এখন আইনি ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে একেবারে সঠিক। খামাখা এটা ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া অথবা এগুলো ভুয়া, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, বাংলাদেশকে ছোট করার জন্য আপনার কি বলে বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রীকে, এসব বক্তব্য দিয়ে কিন্তু এই ধরনের প্রতিবেদনের ঠিক পাল্টা জবাব হয় না। এই আল জাজিরা রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রথম বক্তা হিসেবে আমি শুনেছিলাম আমার বন্ধু সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি আমার ঠিক মনে নাই কোন একটা টিভি চ্যানেলে তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে একেবারে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে ইশতিয়াক রেজা বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। সাংবাদিকতার জায়গা থেকে কি কি ত্রুটি আছে, কি কি ভুল আছে, কি কারণে এটা গ্রহণযোগ্য না, কি কারণে বিশ্বাসযোগ্য না, কি কারণে এটা একতরফা রিপোর্ট, চমৎকার। এরপর আমি আমার সরাসরি শিক্ষক ডক্টর গোলাম রহমান, আমাদের বড় ভাই জনাব নাইমুল ইসলাম খান, এরকম আরো অনেক সম্পাদকের মুখে আমি যেগুলো শুনেছি, আমি মনে করি জবাব হচ্ছে সেগুলো। সরকার তো আর সাংবাদিকতা করেন না, কিন্তু সরকারের উচিত সাংবাদিকদের কাছ থেকে শুনে পরামর্শ করে ওরকম জবাব দেওয়া। কারণ একটি প্রতিবেদন, বিশাল আকারের প্রতিবেদন না, এটা একটা ডকুমেন্টারি 1 ঘন্টার উপরে, সেটি প্রচার করা হয়েছে। এটি দিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে, অনেক মানুষ বিশ্বাস করতে পারে, অনেক মানুষ এটা নিয়ে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সরকার সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক ভুল ধারণা পেতে পারে। সেজন্য তাদের ওই ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্রের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সাংবাদিকতার মানদণ্ড থেকে তাদের উদ্দেশ্য কি, কোথায় কোথায় ঘাটতি আছে, কেন এটা বিশ্বাসযোগ্য না, আল জাজিরা কি, তারা এর আগে কি করেছিল, তাদের উদ্দেশ্যের সাথে কারা একমত, কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, কারা তাদেরকে নানানভাবে সহায়তা করে, ইতিপূর্বে বাংলাদেশ বিরোধী কি কি রিপোর্ট তারা করেছে, সেগুলোতে কারা ভূমিকা রেখেছেন, কারা বক্তব্য দিয়েছেন, এই সব কিছু যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে বোঝা যাবে আল জাজিরা সবসময় বাংলাদেশ বিরোধী একটি টেলিভিশন চ্যানেল। এবং সাংবাদিকতা নিরিখে যেটা বলছিলাম, রেজা চমৎকার ভাবে প্রথম দিনই ব্যাখ্যা করেছেন যে এখানে অসংখ্য ত্রুটি পাবেন, অসংখ্য দুর্বলতা পাবেন। আমি যদি মোটা দাগে বলি, এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ডকুমেন্টারি, খুবই চমকে ভরা, নাটকীয়তায় ভরা, কিন্তু সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকতার আদর্শ, সাংবাদিকতার যে আপনার মানসম্মত চর্চা, বিবিসিতে কখনো এরকম রিপোর্ট করে না। আল জাজিরা কিন্তু প্রায় ধরনের রিপোর্ট করে, ফরমাইশি বলেন, উদ্দেশ্য প্রণোদিত বলেন, কারো পক্ষ হয়ে বলেন, কারো টাকা খাওয়া বলেন, এরকম তারা করে থাকে। আমি যদি মোটা দাগে বলি সাধারণ মানুষের বোঝার জন্য, আমরা জানি সাংবাদিকতার একেবারে এবিসিডি হচ্ছে আপনি যার বিরুদ্ধে যে অভিযোগ করবেন না কেন, তাকে ডিফেন্ড করার বা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এখানে প্রধানমন্ত্রী, এখানে আমাদের সেনা প্রধান, এখানে আরো কিছু ব্যক্তির ব্যাপারে অনেক অভিযোগ আনা হয়েছে যেগুলো সুপ্রতিষ্ঠিত না, অনেক চাকচিক্য করে, অনেক রকমের সাউন্ড দিয়ে, গ্রাফিকের কাজ করে, মিউজিক দিয়ে, ছবি দিয়ে চমৎকৃত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিশ্বাসযোগ্য উপায়ে সাংবাদিকতা করা হয় নাই। আমরা একটু কাছ থেকে শুনতে চাই। এক লাইনে শেষ করি যে এই পুরো ডকুমেন্টারিতে
একটা শব্দ নাই যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন, তাদের কোনো বক্তব্য নাই। আমরা জানি অনেক সময় কারো বক্তব্য না পেলে আমরা বলি আমরা 2বার 4বার 5বার অমুকের সাথে চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কথা বলে নাই বা এই ধরনের বক্তব্য দেয় নাই, সেই কথাটাও পর্যন্ত উল্লেখ নাই। তাহলে এটা একটা একতরফা উদ্দেশ্য প্রণোদিত, কারো উদ্দেশ্য হাসিল করার জন্য এক ধরনের অপসাংবাদিকতা হয়েছে। জি, অনেক ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানে একেবারে একতরফা রিপোর্ট, উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্র, মানসম্মত রিপোর্ট না, এগুলো তো বিভিন্ন পক্ষ থেকে এসেছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু মানে কোনো কিছু নিয়ে তদন্ত হতে পারে বলে মনে করেন? যেটি ধরেন, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে একরকম বিভ্রান্ত করার চেষ্টা, অনেকে বিশ্বাস করছেন, অনেকে করছেন না, একরকম বিভ্রান্তি আছে, সেই জায়গা থেকে বিভ্রান্তি দূর করার জন্য কি করার দেখেন আপনি, সৈয়দ ইশতিয়াক রেজা? আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে নাজমুল আশরাফ খুব চমৎকার ভাবে বলেছেন। আমি আর সেই জার্নালিস্টিক বা এডিটোরিয়াল ইনস্টিটিউশনের দৃষ্টিকোণ থেকে তো আমি অনেকবার বলেছি, আর নতুন করে কিছু বলতে চাই না। কিন্তু আপনি যেটি বলেছেন যে সরকার কি কোনো ধরনের তদন্ত করতে পারে কিনা, আজকে নয়, গতকালকেও দেখেন আল জাজিরা একটা খুবই বিভ্রান্তিকর শিরোনাম করেছে। শিরোনামটা করেছে ইউএন কলস ফর ইনভেস্টিগেশন অফ আল জাজিরা ডকুমেন্টারি অন বাংলাদেশ। পুরোটা মনে হবে যে জাতিসংঘ তদন্ত করতে বলেছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন জাতিসংঘ বলেছে তদন্ত করার এখতিয়ার আমাদের নেই, বরং যাদের বিরুদ্ধে, যাদের নিয়ে রিপোর্ট, তারা চাইলে রিলেভেন্ট অথরিটিজ অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে বাংলাদেশ। তাহলে আপনি কি করে বলেন ইউএন কলস ফর ইনভেস্টিগেশন? অর্থাৎ আপনি একটা ভয়ঙ্কর রকমের মিথ্যা চাতুর্যকর শিরোনাম করেছেন, কিন্তু ভিতরে কিন্তু এই কথাটা নাই। সুতরাং এরকম একটা চ্যানেল যারা এরকম করে বারবার এই কাজটা করছে আমাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের ভাবার কিছু নেই। বরং আমি মনে করি বাংলাদেশ যদি তার সুশাসনের জায়গাটা ঠিক রাখে, বাংলাদেশ যদি তার উন্নয়নের জায়গাটা ঠিক রাখে, বাংলাদেশ যদি তার জনগণের কথা, অগ্রগতির জায়গাটা ঠিক রাখে, আমার কাছে মনে হয় এই ধরনের প্রতিবেদন বড় কোনো প্রভাব ফেলবে না। বরং আমি বলতে পারি, একটা প্রশ্ন আপনার মাধ্যমে রাখতেই পারি, কাতারে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে অসংখ্য শ্রমিকের রক্ত ঝরেছে, আল জাজিরা কি কোনোদিন একটি রিপোর্ট করেছে? কাতারে কোনো গণতন্ত্র নাই, কখনো কোনো নির্বাচন হয় না, একটি পরিবার শাসন করে। আল জাজিরা কি কখনো কোনো প্রতিবেদন করেছে নিজের দেশ নিয়ে? তাহলে আল জাজিরা হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এসব নিয়ে এত সোচ্চার হয়ে গেল, এটি একটি পুরোটাই কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, সেটা নাজমুল আশরাফ বলেছেন। আমি বরং দেখতে চাই কারা আল জাজিরার প্রতিবেদনে অতি উৎসাহিত বোধ করছে, সেটাকে পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি দেখেন। ধরেন একদম উল্টে গেলেন, এখন বিএনপি ক্ষমতায়, আল জাজিরা এরকম একটা প্রতিবেদন যদি করে যে দুই ভাই কি কি করেছে, তাহলে আপনি কিভাবে দেখবেন? শুধু এই প্রশ্ন রেখে আমি আমার জায়গাটা। অনেক ধন্যবাদ। আমরা খুব বেশি সময় পাবো না, আপনার কাছে আসতে চাই সুভাষ সিং রায়, আপনার কাছে। সুভাষ সিং রায়, কি ধরনের প্রত্যাশা আপনার থাকবে, মানে তাগিদ থাকবে কি ধরনের? এই যে আমি যে প্রশ্নটি রেখেছিলাম ইশতিয়াক রেজাকে, একরকম বিভ্রান্তি আছে, ধরেন আমজনতা, সাধারণ মানুষ যারা ফেসবুক ব্যবহার করে, অনেক রকম অপচেষ্টা হচ্ছে এটা নিয়ে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি করার দেখেন আসলে বিভ্রান্তি দূর করা কিংবা অপচেষ্টা রোধ করার জন্য? এই জাতিসংঘের যে প্রসঙ্গটি সৈয়দ ইশতিয়াক রেজা তুলেছেন, সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন গত সপ্তাহে দৈনিক কালের কণ্ঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক এবং ডক্টর জাকির তার লেখা লিখেছেন। তিনি একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় তারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজুলেশন পাস হয়েছিল এই আল জাজিরা ইস্যু নিয়ে, এবং তারা সতর্ক করে দিয়েছিল এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এই সমস্ত অসত্য তথ্য উপস্থাপন করে তারা সমগ্র মানব সমাজকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। অনেক বিষয় কিন্তু এসেছে, আপনি জানেন যে সৌদি আরব সহ, বাহরাইন সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কিন্তু আল জাজিরাকে নিষিদ্ধ করেছিলেন। আমাদের বাংলাদেশের কথা বলুন না কেন, মানবতা বিরোধী যখন বাংলাদেশের মানুষ একাত্ম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এমন একটা সময় তারা কিন্তু বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনি খুব ভালো করে জানেন এই যে ব্যারিস্টার টমি ক্যাডম্যান এবং এই লর্ড কার্লাইল বেগম খালেদা জিয়ারও যেমন পক্ষে আইনজীবী ছিলেন, আন্তর্জাতিকভাবে বলা হয়েছিল, এবং যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী ছিল। সেই লোকটি ভারতে পর্যন্ত দিল্লি এয়ারপোর্টে প্রবেশ করেছিলেন, ভারত সরকার তাকে ঢুকতে দেয়নি। অতএব এই বিস্তৃত অনেকখানি। আবার 2004 সালের 5ই মে খুব ভালো করে জানেন আল জাজিরা টেলিভিশন পুরো মিথ্যায় ভরপুর একটি সংবাদ পরিবেশন করেছিল। বলা হয়েছিল কিভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে,
এরকম নানান রকম বিভ্রান্তিমূলক ছবি দিয়েছিল, তথ্য দিয়েছিল। অর্থাৎ আপনি জানেন এই আল জাজিরা একেবারে শেষ পর্যায়ে আপনি হয়তো 30 সেকেন্ড ভোপালে যদি শেষ গ্যাস করেন, দুর্ঘটনার please। পর শেষ করছি ভোপালে গ্যাস দুর্ঘটনা নিয়ে তারা বিভ্রান্তিকর সংবাদ একটার পর একটা প্রচার করেছিল। সেখানে ভারত সরকার লোকসভায় এবং সব আল জাজিরার বিপক্ষে কিন্তু দিয়েছিল। অর্থাৎ এদের এই ষড়যন্ত্রের কালো মাকড়সার জাল নতুন কিছু নয়। অর্থাৎ বাংলাদেশ সরকারকে একটি জায়গায় স্থির হতে হবে যে এই যে বলা হয় না সুশিক্ষার লক্ষণ সেটাই, যারা শুধু তথ্য দেবে না সত্য দেবে, তথ্য এবং সত্য নিয়ে আমাদেরকে কিন্তু লড়াই করতে হবে এবং সেটা খুব গোছালো ভাবে উপস্থাপন করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তেমনটাই আশা করতে চাই। সুভাষ সিংহ রায়, নাজবুল আশরাফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নিশ্চয়ই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে এবং সারা দেশব্যাপী শুরু হচ্ছে। সে জায়গায় নিশ্চয়ই নিঃসংকোচে টিকা নেবেন, তেমনটাই চিকিৎসা এই সেক্টরের সঙ্গে যারা জড়িত আছেন আমরা আসলে তেমনটাই আশা করতে চাই। নিশ্চয়ই ভালো থাকবেন। শুভরাত্রি।